আচ্ছা দেখো, তাহলে আমরা এবার শুরু করবো হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? ওই গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া পর্যন্ত, তাই তো? জি এখন এই ঘটনাটা ভাইয়া। ঘটার জন্য যা যা দরকার, যে যে এনজাইম গুলো দরকার, সেগুলো সাইটোপ্লাজমে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজম। তাহলে এই ঘটনাটা তাহলে কোথায় ঘটবে? সাইটোপ্লাজমে ঘটবে। গুড। তো দেখো, তাহলে যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। ঠিক আছে? জি ভাইয়া। এখন এই গ্লাইকোলাইসিস এইটা আবিষ্কার করেন তিনজন বিজ্ঞানী, এইটা প্রতিষ্ঠা করেন। এমডেন, মেয়ারহফ, আর একটা হচ্ছে পার্নাস, তিনজন। তাহলে এই গ্লাইকোলাইসিস অর্থাৎ যে গ্লুকোজটা থেকে ভেঙে চুরে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এই পাথরটা আবিষ্কার করেন তিনজন। তাহলে এই পাথরের আরেকটা নাম হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এমডেন, মেয়ারহফ, পার্নাস পাথর। ঠিক আছে? ইএমপি পাথর। ঠিক আছে? জি ভাইয়া। ইএমপি পাথর। তাহলে ইএমপি পাথরে যাহা তাহাই গ্লাইকোলাইসিস। মনে থাকবে? মনে থাকবে? জি তাহলে গ্লাইকোলাইসিস না দিয়ে যদি বলে ইএমপি পাথর, তাহলে কি আকাশতে পড়বা? জি না ওকে। তো দেখো, এখন এই যে ইএমপি পাথওয়ে, হ্যাঁ, এই ইএমপি পাথওয়ে কোথায় ঘটতেছে? সাইটো তাহলে এটা একটা নাম আমরা সাইটোপ্লাজমিক শ্বসন বলতে পারি না? হ্যাঁ বলা যায়। আমরা বলতে পারি সাইটোপ্লাজমিক শ্বসন। ওকে। এখন দেখো, এটা তো আমরা সবাত শ্বসন করতেছি, তাই না? তো সবাত শ্বসনেও গ্লাইকোলাইসিস হয়, অবাত শ্বসনে গ্লাইকোলাইসিস হয়। তাহলে সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে যদি হলে একটা মিল কি, তো বলতে হবে দুটোরই প্রথম ধাপ বা প্রথম প্রক্রিয়াটা বা প্রথম স্টেপটা হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। ঠিক আছে? তাহলে গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত দুটোরই প্রথম ধাপ। ওকে। এখন দেখো, শ্বসনিক বস্তু যদি গ্লুকোজ হয় তাহলে সেটাতে কিরাম করে তোমার হচ্ছে তৈরি হচ্ছে এইটা। তো দেখো, এখন কথা হচ্ছে তার আগে একটু তোমার দুঃখের কথা বলে নিই। ঠিক আছে? গ্লুকোজটা তো একটা শ্বসনিক বস্তু, গ্লুকোজ দ্বারা ভেঙে আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করবো, শক্তি উৎপন্ন করবো, খুব ভালো কথা। কিন্তু আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি গ্লুকোজ তৈরি করেছিলাম ডিরেক্টলি? আমি কিন্তু সুক্রোজ তৈরি করেছিলাম। ঠিক আছে? তো আমরা আসলে সুক্রোজটার আইসোমার হিসেবে গ্লুকোজটা ধরে নিই। সুক্রোজটা আইসোমার ঠিক না, সুক্রোজটাকে আমরা গ্লুকোজ করি। কারণ কি বলতো? দেখো, এখানে বলা হয়েছে, এই কথাটা একটুখানি নজর এড়ায় গেলেও তোমরা বাদ দিও না। ঠিক আছে? সুক্রোজ হলো উদ্ভিদে একটা ট্রান্সলোকেটেড সুগার, মানে লোকেট মানে একটা জায়গায় থাকে, সেটা আবার ট্রান্সফর্ম হইতে পারে, এরকম একটা সুগার। ঠিক আছে? তো সুক্রোজকে উদ্ভিদের শ্বসনিক বস্তু হিসাবে ধরা উচিত, গ্লুকোজকে নয়। কারণ কি? উদ্ভিদ সুক্রোজই তৈরি করে, বা উদ্ভিদে মানে যেটাই তৈরি হোক না কেন, শর্করা জাতীয় খাদ্য, সেটা সুক্রোজ হিসাবে অবস্থান করে। আমরা গ্লুকোজ হিসাবে বলে আসছি, কারণ এটা বলতে হচ্ছে আমাদেরকে। কারণ সুক্রোজটা থেকে কিভাবে গ্লাইকোলাইসিস হবে, বা গ্লাইকোলাইসিস না বলে কিভাবে তোমার শ্বসন হবে এবং কিভাবে এটি তৈরি হবে, এটা অত্যন্ত জটিল একটা বিষয়। ঠিক আছে? অপেক্ষাতে জটিল একটা বিষয়, কিভাবে সুক্রোজ ভেঙে শক্তি উৎপন্ন হবে। তো এই জন্য গ্লুকোজটা তুলনামূলকভাবে সহজ, তাই তোমাদেরকে গ্লুকোজ দিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। ঠিক আছে? গ্লুকোজকে শ্বসনিক বস্তু হিসাবে ধরে গ্লাইকোলাইসিস বা সবার শ্বসন প্রক্রিয়াটা দেখানো হয়েছে। ঠিক আছে? কিন্তু আদৌ উদ্ভিদে এই গ্লাইকোলাইসিস ঘটে না, বা এই গ্লুকোজকে ধরে ঘটনাটা উদ্ভিদের দেহের মধ্যে ঘটে না। উদ্ভিদের মধ্যে সুক্রোজটা ভেঙে শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে? মনে থাকবে? জি ভাইয়া। এই জন্য আপনার ক্যালভিন চক্রের তলায় গ্লুকোজের তলায় সুক্রোজ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে সুক্রোজ লেখা ছিল। ঠিক আছে? ওকে। তো দেখো, এখন আমরা যদি বলি যে এই যে আমাদের সে ধাপটা কই, এই তো ক্রেব চক্র। ক্রেব চক্র তো না, আমাদের সেই পরের পেজ আচ্ছা 268 থেকে 69 70। ওমা, আশ্চর্য ব্যাপার, এখানে আমার সেই ইয়া গেল কই?
আচ্ছা, ডোন্ট ওয়ারি। তো তো দেখো আমরা একটু গ্লাইকোলাইসিসটা একটু বুঝে আসি, ঠিক আছে? সহজ জিনিস, চাপ নেওয়ার কিছু নাই। তোমাদের বইতেও ঠিক এরকম করে একটা ডায়াগ্রাম হয়তো পাবা তোমরা, এই যে ওয়েট করো একটুখানি। আচ্ছা, সবই ঠিক আছে, তো কথা হচ্ছে আমার ওই ইমেজ গেল কোথায়? ওই ইমেজটা কি ভাই ইংরেজিতে? ভাইয়া আমাদেরটা বাংলায় দেওয়া আছে। আমার সেই ইমেজ গেল কোথায়? এই টেলিগ্রামে পাঠাও তো একজন ছবি তুলে। ক্রেপ চক্র আছে, কিন্তু এখানে আমার 268 66 67 পেজটা নেই, ঠিক আছে? ডিলেট হয়ে গেছিল মনে হয়, তাহলে কখন চাপ পড়ে। একজন ছবি তুলে সুন্দর করে পাঠায় দাও। তো ইংরেজিতে তো কি হয়েছে, ইংরেজিতে তো আরো সহজ। আল্লাহ দুনিয়ায় বাংলায় নেই এই জিনিস। ভাইয়া টেলিগ্রামে তো আমাদের মেসেজ দেওয়া বারণ। আমি তো দিতে বলছি, বারণ করে যারা সেই দিতে বলছে, তার সমস্যা কি? ভাইয়া দিছি। না, ওখানে তো অফ করা না। ও আচ্ছা, সমস্যা নেই, ও তাহলে আমার পার্সোনালি পাঠাইছে, ঠিক আছে, সমস্যা নেই। ভিউ ইন গ্যালারি কোথায়? নাই। ওকে, নো প্রবলেম। একটা বেশি চাপ নেওয়ার কিছু নাই, খুবই সহজ জিনিস। বেশি ডেস্কটপের উপর সেভ করলাম, সে আসলো কোথায়? এই যে, তো দেখো ঘটনাটা কি একটু খেয়াল করো, এখানে গ্লুকোজ ছিল, তাই তো? ওরে আল্লাহ, এ তো খুবই বাজে। বাজে মানে হচ্ছে খুব অস্পষ্ট, নাকি ক্লিয়ার দেখতে পাচ্ছ? কষ্ট হচ্ছে। আচ্ছা দেখো, প্রথমত গ্লুকোজ, তাই না? গ্লুকোজ আমার হাতে আছে, দেখো শুরু হচ্ছে কিন্তু, খেয়াল করো আমাদের হাতে আছে গ্লুকোজ। তাহলে প্রথম কাজই হচ্ছে আমরা কি করব বলতো, একটা ফসফেট যোগ করবো। ফসফেট যোগ করলে ফসফেটটা 6 নাম্বার কার্বনে যে যুক্ত হয়ে গেল, নাম হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট, ঠিক আছে? জি ভাই। ওকে, এখন বলো তো ফসফেট যোগ করতে গেলে আমরা কোন এনজাইম ব্যবহার করি? বলো বলো, দ্রুত বলো, আগের দিন তো খুব সুন্দরভাবে মুখস্থ করানো তোমাদের। কাইনেস। কাইনেজ। এখন গ্লুকোজটা কি আমরা বলি যে কোনো এনজাইমের নাম হয় কিভাবে, বিক্রিয়কের নাম অনুসারে, তাই এইটার থেকে এটা তৈরি হয়েছে, তাহলে বিক্রিয়ক কোনটা? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে, বিক্রিয়ক কোনটা? গ্লুকোজ। গ্লুকোজ। গ্লুকোজ কি কোন ধরনের শর্করা, হেক্সোজ নাকি হেক্টোজ নাকি পেন্টোজ, কোনটা? ভাই হেক্সোস। তাহলে হেক্সোজ সুগারের উপর কাইনেসটা কাজ করছে, এই কারণে এর নাম হয়ে গেছে হেক্সোকাইনেস। এবং এটিপিটা, এই যে ইনঅর্গানিক ফসফেট, এটা বা তোমার হচ্ছে এই ফসফেট যুক্ত এই ফসফেটটা পাবো কোথা থেকে? ওই যে আপনার এটিপি থেকে। তাহলে এডিপি বের হয়ে যাবে, ফসফেটটা যুক্ত হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট। কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? না ভাইয়া। ওকে, দেখো না ভাইয়া। এবার দেখো, এটা কিন্তু একমুখী একটা প্রক্রিয়া, দেখো একমুখী। এই একমুখী দ্বিমুখী একটু মনে রাখতে হবে। তো দেখো আমরা বলে দেবো, সমস্যা নেই। তো গ্লুকোজ 6 ফসফেট হলো, এখন এই গ্লুকোজ 6 ফসফেটকে জাস্ট আইসোমার করে দিচ্ছি, আইসোমার করে দিয়ে ফ্রুক্টোজ বানাই দিচ্ছি, ফ্রুক্টোজ 6 ফসফেট, ঠিক আছে? তাহলে কি আইসোমার করে দিচ্ছি, তাহলে এখানে কোন কোন এনজাইম কাজ করবে? কোন এনজাইম কাজ করবে? আইসোমার। এই বুঝুনি তোমরা, ঝুমা তমা সুমা, বুঝুনি? ভাইয়া।
জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তাহলে এখানে আইসোমারেস, কারণ কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা আইসোমার, অর্থাৎ দেখতে কি একই রকম, মানে একটু উল্টো, তাই তো? মানে গাঠনিক সংকেত আলাদা, আণবিক সংকেত একই, তাই তো? জি গ্লুকোজটাকে জাস্ট শেষ করে আমরা ফ্রুক্টোজ, এখন তাহলে আইসোমারেস কাজ করছে। এখন আইসোমারেসটা কাজ করছে কার উপরে? বিক্রিয়কের উপরে। বিক্রিয়ক কোনটা এখানে? গ্লুকোজ 6 গ্লুকোজ ফসফেট 6 তা আমরা নাম পাওয়ার সময় উল্টো ভাবে পড়ি, মানে হলো ফসফো গ্লুকো আইসোমারেস। দেখো ফসফেট, তাই ফসফো গ্লুকো আইসোমারেস, ঠিক আছে? ফসফো গ্লুকো আইসোমারেস, ঠিক আছে? জি জি ভাইয়া। ভাইয়া সহজ না কঠিন? সহজ সহজ ভাই। আচ্ছা, এবার ফ্রুক্টোজ 6 সহজ। ফসফেট গেল। এবার কি করব? আমরা আবার একটা ঘটনা ঘটাবো, এখানে আবার একটা ফসফেট যোগ করব। তাহলে আবার ছিল গ্লুকোজ, বানায় ফেলছি ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 6 ফসফেট। এবার আবার একটা ফসফেট আর দেবো, তাহলে এখানে আবার এবার এখানে কোন এনজাইম কাজ করবে বলো? কাইনেস। কাইনেস। তার নাম কি হবে? কাইনেস এনজাইম। পুরো নামটা কি হবে? ফসফোফ্রুক্টোকাইনেস। ফসফোফ্রুক্টোকাইনেস, ঠিক আছে? তাহলে দেখো এই যে ফসফোফ্রুক্টোকাইনেস, এটার একটা 3 স্টার দাও। এই ফসফোফ্রুক্টোকাইনেস এইটা হচ্ছে এই গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং এনজাইম। কি এনজাইম? রেট লিমিটিং এনজাইম। এটা এর প্রধান এনজাইম বলতে পারো, ঠিক আছে? আমরা রেট লিমিটিং এনজাইম বলে চিনি, বা রেট লিমিটিং এনজাইম মানে যে এনজাইমটা না থাকলে ওই বিক্রিয়াটা হবেই না, আবার বেশি থাকলে এই বিক্রিয়াটা প্রচুর হবে, ঠিক আছে? ফসফোফ্রুক্টোকাইনেস। তাহলে এই এটিপিটা ঠিক একই জায়গা থেকে আসবে। এবং আরেকটা জিনিস তোমরা একটু এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো। দেখো এতদিন কিন্তু আমরা বলিনি এই জিনিসটা, যে এটিপিটা ভাঙতে গেলে ম্যাগনেসিয়াম আয়ন দরকার। ম্যাগনেসিয়াম আয়নের সহযোগিতায় এটিপিটা ভেঙে এডিপি তৈরি হয়, এবং এখানে কাইনেজ এনজাইম সহযোগিতা করে, ঠিক আছে? মাঝে একদিন বলছিলেন এটা ম্যাগনেসিয়াম 2+ আছে লাগে। সেটা এখানে না, সেটা আমি বলছিলাম ওই যে পানি ভাঙতে গেলে ম্যাঙ্গানিজ আয়ন সাহায্য করে, ম্যাঙ্গানিজ 2+ আয়ন। এটা আমি বলিনি তোমাদের, আমার মনে আছে এটা বলেছিলাম, ওই যে পানির ফটোলাইসিস বা ফটোলাইসিস অফ ওয়াটার, ওইখানে ম্যাঙ্গানিজ আয়ন লাগে, ওটা দেখাইছিলাম, কিন্তু এটা বলিনি। তো ম্যাগনেসিয়াম আয়ন এখানে কাজে লাগে, আর ম্যাঙ্গানিজ আয়ন ওইখানে কাজে লাগে। পানি ভাঙতে ম্যাঙ্গানিজ, এটিপি ভাঙতে ম্যাগনেসিয়াম, গেল। তাহলে এখন ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, আরেকটা ফসফেট যোগ করলাম, তাহলে 1 নম্বর কার্বনে বসে গেল, হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ঠিক আছে? এবার ঠিক ওই অ্যালডোলেজ ওইখানে যেমন দিছিলাম, দিয়ে ওখানে যেমন হচ্ছে তোমার করছিলাম ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এটা ভেঙে গেল, এটা 6 কার্বন ছিল, এবার ভেঙে 3 কার্বন হলো, 3 ফসফো গ্লিসারলডিহাইড আর একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, ওই যে ওইটার মতো আমাদের এই যে C3 চক্রের মতো আরেকটা। এবং এখানেও অ্যালডোলেস সহযোগিতা করতেছে, ঠিক আছে? অ্যালডোলেস। এবং দেখো এই যে অ্যালডিহাইড এবং কিটোন, অর্থাৎ 3 ফসফোগ্লিসারলডিহাইড, এটা 3 কার্বন, যদি শুধু এটা তৈরি হয় তাহলে হবে 2টা। আবার যদি শুধু ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তৈরি হয় তাহলে হবে 2টা, কারণ এটা 3 কার্বন করে, আর এটা ছিল 6 কার্বন। আবার যদি দুটোই তৈরি হয় তাহলে 1 কার্বন 1 কার্বন করে তৈরি হবে, ঠিক আছে? মানে 1 কার্বন নাই, 1 অণু 1 অণু করে, ঠিক আছে? আবার এই 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে অ্যালডিহাইড এবং কিটোন পরস্পর কনভার্ট হতে পারে কিভাবে? উভমুখী বিক্রিয়া দিয়ে বলতেছে আইসোমারেজ। এখানেও একটা আইসোমারেজ এনজাইম দিয়ে এটা আবার কনভার্ট হতে পারে। তো এটা হলো, হওয়ার পরে কি হলো? এবার দেখো এইখান থেকে ধরো সাপোজ আমাদের এই 3 ফসফোগ্লিসারলডিহাইড, এই অ্যালডিহাইডের জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই অ্যালডিহাইড থেকে পরে কি হবে? দেখো এখান থেকে এখানে আমরা কি কাজ করব বলো তো? এখান থেকে আমরা হাইড্রোজেন বের করে নেব আবার, ঠিক আছে? জি ভাই হাইড্রোজেন বের করে নিতে গেলে তাহলে আমার কি লাগবে? ডিহাইড্রোজেনেজ এনজাইম লাগবে। আর এখানে কি ফসফোগ্লিসারলডিহাইড থেকে বের করে নিচ্ছি, এজন্য ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজে লাগবে। তো এটা দিলাম। তাহলে এখন যে হাইড্রোজেনটা বেরোবে সেটা কিভাবে বেরোবে? দেখো ওই এনএডি যেটা বের হয়ে গেছিল, এনএডি ছিল, তার সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে এবং তার সাথে হাইড্রোজেন যুক্ত হবে, হয়ে তাহলে কি তৈরি করবে? এনএডিপি H+H+ তৈরি করবে। তাহলে এটা কিন্তু আমাদের একটা নেট ইনকাম, আমাদের একটা ইনকাম পাইলাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইনকাম। আর উপরের দিকে দেখো আমরা 2 জায়গায় 2টা এটিপি খরচ করে 2 জায়গায় 2টা ফসফেট বা তোমার হচ্ছে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করছিলাম, তাহলে কি এগুলো কিন্তু আমাদের খরচ, ঠিক আছে? বুঝছো? জি ভাই এই দুই অণু এডিপি তাহলে অলরেডি আমরা খরচ করে ফেলছি এখনো পর্যন্ত। আর এখনো পর্যন্ত আমরা 1 অণু NADPH2 বা NADPH+H+ এখনো আমরা
পাইলাম। এখন আমাদের বিক্রিয়া শেষ হয়নি, দেখি আর কি পাওয়া যায়। তাহলে দেখো, তাহলে 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে আমরা বলতেছি 1,3-বিসফসফোগ্লিসারিলডিহাইড। অর্থাৎ কি করলাম আমরা, এই যে ফসফেট যোগ করলাম এখানে এবং হাইড্রোজেনটাকে বের করে নিলাম। এখানে আবার বলো না যে ভাই ফসফেট যোগ করলাম, তাহলে কেন আমার হচ্ছে ওই যে কাইনেজ নিয়ে আসলাম না। ঠিক আছে, তো কথা হচ্ছে আমরা তো এটিপি Kinase থেকে এর- ফসফেটটা নিয়ে আসিনি, আমাদের ওই এটিপিটা ভাঙতেই বেসিক্যালি কাইনেজটা কাজে লাগে। ঠিক আছে, আর এখানে তো আমাদের ওই মুক্ত ফসফেটই এসে যুক্ত হয়েছে, সুতরাং এখানে তো আমার ফসফেটটা এটিপি থেকে ভেঙে নিয়ে আসা লাগেনি, এই কারণে এখানে আমার কাইনেজ দেওয়া লাগেনি। ক্লিয়ার? জি ভাই। তাহলে এখানে আমার ডিহাইড্রোজেনাস কেন লাগলো, কারণ আমার এই 3-ফসফোগ্লিসারিলডিহাইড এখান থেকে হাইড্রোজেনটা বের করে এটার সাথে পাঠিয়ে দেওয়া লাগিছে, এই কারণে ডিহাইড্রোজেনাস লাগিছে। ক্লিয়ার? জি ওকে, তাহলে হয়ে গেল 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেল। এইখানে এবার কি করব দেখো, এবার এখান থেকে আমরা আবার হাইড্রোজেন বের করব, মানে ইনঅর্গানিক ফসফেট বের করে দেব। তাহলে 2টা বিসফসফোগ্লিসারিক ছিল, তাহলে আমরা 1 নম্বর কার্বন থেকে একটা বের করে দেবো, তাহলে হয়ে যাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2টা ফসফর মানে ইনঅর্গানিক ফসফেট ছিল, একটা বের করে দিলাম, হয়ে গেল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই যে ফসফেটটা বের করে দিলাম সেটা কি ওই এডিপি এসে মুক্তভাবে ঘুরতে থাকা এডিপি এসে ওটাকে ধরে নেবে, নিলে এটা তৈরি করে দেবে এটিপি। ঠিক আছে, জি ভাই। তাহলে এটিপি আবার দেখো এখানে আবার ফসফেট যুক্ত হয়েছে, তো এখানে আবার ওই ফসফেটের ক্রিয়া মানে মনে রাখবা কাইনেজ এসে কাজ করবে সেখানে, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, বা এখান থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। ঠিক আছে, এবার দেখো, তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো, সেখান থেকে কি হলো দেখো, ওই 3 নম্বর কার্বন থেকে জাস্ট মিউটেশন করে 2 নম্বর কার্বনে চলে আসলো ফসফেটটা। ঠিক আছে, তাহলে মিউটেশন করতে গেলে আমরা মিউটেজ এনজাইম কাজ করবে, মিউটেশন করতে গেলে কি কাজ করবে, মিউটেজ এনজাইম কাজ করবে। ঠিক আছে, জি তাহলে মিউটেজ কার উপর কাজ করতেছে, জি। ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর কাজ করতে হবে, তাহলে বলতেছে ফসফোগ্লিসারোমিউটেজ, ফসফোগ্লিসারোমিউটেজ। তাহলে হয়ে গেল 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হয়ে যাচ্ছে ফসফেইনল পাইরুভিক অ্যাসিড। কিভাবে? ইনোলেজের মাধ্যমে, এটা মুখস্থ করতে হবে। ইনোলেজের মাধ্যমে হয়ে যাচ্ছে ফসফেইনল পাইরুভিক অ্যাসিড। এবার এই যে ফসফেইনল পাইরুভিক অ্যাসিড থেকে কি হচ্ছে, আবার একটা ফসফেট বের করে দিচ্ছে। পাইরুভিক অ্যাসিড তো আমরা জানি, তার সাথে ফসফেট যুক্ত ছিল, এই যে এখানে যেমন 2টা ফসফেট ছিল, 2টা না একটা, 2 নম্বর কার্বনে একটা ফসফেট ছিল, সেই ফসফেটটা পাইরুভিক অ্যাসিডের উপরে চলে গেছিল ইনোলেজের মাধ্যমে, এই কারণে এটা হয়ে গেছিল ফসফেইনল পাইরুভিক অ্যাসিড। তো সেই ফসফেটটাকেও বের করে দেবে এবং সেই ফসফেটটাকে এসে ধরবে এডিপি, ধরে ওই ফসফেটটার এটিপি হিসাবে মুক্ত করবে। তাহলে এখানে কাজ করবে কি, আবার এই পাইরুভিক অ্যাসিড থেকে আসতেছে, এই জন্য পাইরুভিক অ্যাসিড কাইনেস। তাহলে এখান থেকে ফসফেইনল অর্থাৎ ফসফেটটা বের হয়ে যাবে, তাহলে হয়ে যাবে পাইরুভিক অ্যাসিড এখন। ঠিক আছে, জি ভাই। এই 1 অণু বলতেছে, তাহলে ঠিক একইভাবে 2 অণু তৈরি হবে। এখান থেকে তো এই আমরা একটা দিয়ে চলে আসছিলাম এখানে, সাপোজ ধরো আমাদের এই যে ফ্রুক্টোজ 6-বিসফসফেট, এখান থেকে তৈরি হয়েছিল গ্লিসারলডেহাইড 3-ফসফেট 2 অণু। ঠিক আছে, তো আমরা তো এখানে 1 অণু নিয়ে আসি, তাহলে এখানে যদি 2 অণু হয়, এটাও 2 অণু হবে, এটাও 2 অণু হবে, এটাও 2 অণু হবে, শেষ শেষে আমাদের পাইরুভিক অ্যাসিডে উৎপন্ন হবে 2 অণু। ঠিক আছে, জি ভাই। ওকে। তাহলে যদি পাইরুভিক অ্যাসিড 2 অণু উৎপন্ন হয়, তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, আমাদের কি কি খরচ হলো আর কি কি লাগলো, মানে থাকলো। দেখো আমাদের এখানে খরচ হয়েছে, ডিরেক্টলি বলতে পারি এই 1 অণু এটিপি খরচ হয়েছে, আর এখানে 1 অণু এটিপি খরচ হয়েছে, তাহলে আমাদের খরচ হয়েছে 2 অণু এটিপি। ঠিক আছে, আপাতত এটা মনে রাখো। আর কি খরচ হয়েছে, আর কিছু খরচ হয়নি। তৈরি হয়েছে কি কি দেখো, এই যে NADH তৈরি হয়েছে, একটা NADH2 তৈরি হয়েছে। হ্যাঁ, আবার নিচের দিকে এসে কি তৈরি হয়েছে, ও সরি, তাহলে একটা NADH2 তৈরি হয়েছে, এই যে এখানে একটা NADH 2টা এটিপি তৈরি হয়েছে, 2টা ATP তৈরি হয়েছে, একটা ATP 2টা ATP। ঠিক আছে, আর এখানে 2টা ATP খরচ হয়েছে, 2টা ATP ঝামেলা মিটে গেল। ও এখানে আবার কথা আছে তো, এটা তো হচ্ছে আমার একটাই এসে গেল, তোমার একটা পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় এই ঘটনা ঘটলো, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হবে, তাহলে এখানে কি 2টা NADH2 তৈরি হবে। ঠিক আছে, NADH+H+ তৈরি হবে, তারপরে এখানে হচ্ছে তোমার ধরো যে 2-4টা ATP তৈরি হবে। ঠিক আছে, বুঝুনি? এইখানটা বুঝতে পারোনি তাই তো? হ্যাঁ ভাই জি ভাইয়া। বুঝছি। তো দেখো, আর খরচ হয়েছিল মাত্র 2 অণু এটিপি, তাহলে 4 অণু এটিপি থেকে 2 অণু এটিপি যদি খরচ হয়ে যায়, তাহলে থাকতেছে ডিরেক্টলি 2 অণু এটিপি, নেট 2 অণু এটিপি থাকতেছে।
আর এখান থেকে দুইটা NADPH2 এটা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাবে তখন এটা কয় অণু ATP দিবে টোটাল 6 6 অণু ATP দিবে, কারণ একটা এক একটা NADH+H+ তোমার হচ্ছে দিবে হচ্ছে 3টা করে, তাহলে 6টা আর এখানে 2টা, তাহলে 8টা। তাহলে নেট যদি বলে নিট কত অণু ATP তৈরি হয়েছে এখানে গ্লাইকোলাইসিসে, নিট কথা যদি উল্লেখ থাকে তাহলে আমরা বলবো 8 অণু ATP তৈরি হয়েছে, ঠিক আছে। আর যদি নিট না বলে তাহলে কয় অণু হবে? 2 অণু। হুম নিট না বলে 10 অণু ATP, ঠিক আছে। কারণ তখন এই হ্যাঁ, খরচের দুইটা। কথা তো আমরা চিন্তা করবো না, এটা তো আমাদের তৈরি হয়েছিল কিন্তু আমরা বাদ দিয়ে দিছি আর কি জাস্ট খরচ করে। নিট মানে হচ্ছে কি, নেট ইনকাম মানে কি, মাসে মনে করো আমার ইনকাম 10,000 টাকা আর খরচ 5,000 টাকা, তাহলে আমার নেট ইনকাম হচ্ছে 5,000 টাকা বিয়োগ করে, ঠিক আছে। আর আমার মোট ইনকাম তো 10,000 মাসে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এই যে সব ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলোই তোমার হচ্ছে এখানে আছে, আমার সেটা কই, এই যে এটা। তাহলে এই পুরো প্রক্রিয়াগুলো এখান থেকে পড়বা, সেম জিনিস বলা হয়েছে। এখান থেকে প্রথম, তৃতীয় এবং শেষ নম্বরটা হচ্ছে একমুখী। তোমার একটা 1, 3, 9 139 তা নাম মুখস্থ থাকবে, 1, 3 আর 9 বা শেষটা 1, 3 আর শেষ, ঠিক আছে। এটা হচ্ছে একমুখী, আর বাদ বাকি সব বিক্রিয়া দ্বিমুখী, এটা মনে রাখলেই হবে। গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রণ কিভাবে কি কাজ করে এখান থেকে পড়বা। আর এখান থেকে গ্লাইকোলাইসিসের গুরুত্ব এখানে দেখবা যে এই যে 1 অণু গ্লুকোজ থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হওয়ার কথা তার 17% মাত্র হচ্ছে আমরা সূত্র হতে মাত্র 17% আমরা পাই গ্লাইকোলাইসিসের মাধ্যমে। গ্লুকোজ থেকে পাইরুভেট পর্যন্ত একটা গ্লুকোজের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তার 17% আমরা শুধুমাত্র গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাচ্ছি। আর বাকি 3% তাপ শক্তি হিসেবে বের হয়ে যাচ্ছে, আর 80% পাইরুভিক অ্যাসিডের মধ্যে তখনও জমা থাকে। তাহলে ওই পাইরুভিক অ্যাসিড থেকে আরো 80% শক্তি আমরা পরবর্তী ধাপে পাবো, ঠিক আছে। জি ভাই। ওকে, তাহলে তোমাদের গ্লাইকোলাইসিসটা ভালো করে পড়ো, ঠিক আছে। জি ভাই। ওকে, খুব সুন্দরভাবে পড়ে ফেলবা কিন্তু গ্লাইকোলাইসিস আর এই সৃজনশীল যা যা আছে একটু দেখে ফেলবা। আচ্ছা, জি কোথায় ভাই। কি আছে আমি নেক্সট দিন হচ্ছে ওই যে বাদ বাকিগুলো আলোচনা করবো। কালকে আবার 9টার সময় তোমাদের একটা ক্লাস নেবো আমি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। কেউ বুঝতে পারোনি এমন কেউ আছে যতটুকু পড়াইছি? ভাই কালকে ক্লাস নেবেন? হ্যাঁ, কালকে একটা ক্লাস নেব, ঠিক আছে। কারণ তোমাদের একটু তাড়াতাড়ি শেষ না করাই দিলে তোমাদের তো একটা প্রিপারেশন নেওয়ার আচ্ছা ব্যবস্থা। ভাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, হ্যাঁ থাকো।